সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদিও এই কথা বলতে আমার একটু কষ্ট হচ্ছে কারণ মার্কেটের অবস্থা এতটাই শোচনীয় যে আপনাদেরকে জিজ্ঞেস করতেও আমার একটু ইতস্ত বোধ হচ্ছে যে আপনারা কেমন আছেন। তারপরেও আমি আশা করি আপনারা শারীরিক দিক দিয়ে ভালো আছেন কিন্তু মনের দিক দিয়ে কি অবস্থায় আছেন সেটা আর নাই বলি। তবে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ আছে। আপনারা আমার সাথেই থাকবেন। বেশ কয়েকটা প্রশ্ন আমার কাছে আসছে এবং এই প্রশ্নগুলা আপনাদের মনের মধ্যেও আছে। বিধায় আমি আজকে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দিব। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। যদিও একটু বড় হইতে পারে বাট একদম কোর মেসেজ আছে এইখানে। আপনারা যদি এই মেসেজগুলো ঠিকঠাক মতো নিতে পারেন তাহলে সামনে কি ধরনের ইনিশিয়েটিভ নিবেন সেইটা সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা হয়ে যাবে। এইখানে দেখেন আমি ৩ টা প্রশ্ন লিখেছি। ১ নাম্বার প্রশ্ন কি? বাজার কেন পড়ল? ২ নাম্বার প্রশ্ন বাজার কোথা হতে ঘুরবে? ৩ নাম্বার প্রশ্ন কি? এখন আমাদের করণীয় কি? মানে এই ৩ টা প্রশ্নের উত্তর যদি আপনি জানেন বা বুঝেন, তাহলে আপনি মার্কেট সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তো চলেন সর্বপ্রথম আমি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আজকে ৫৩ পয়েন্ট বাজার মাইনাস হইছে। কি কারণে হইছে? এর আগে আমাদেরকে কি সিগন্যাল দিয়েছিল কিনা? সেই বিষয়াদি নিয়ে আলোচনা করব এবং ১ম প্রশ্নের উত্তরটা চলেন আমরা একটু দেওয়ার চেষ্টা করি যে বাজার কেন পড়লো? বাজার কি কারণে পড়লো? তো চলেন আমরা একটু চার্টের মধ্যে চলে যাই। আসলে আমি চার্টের মানুষ তো চার্ট ছাড়া কিছুই বুঝি না। এইটা আমার একটা মুদ্রা দোষ। তো অনেকেই চার্ট-টার্ট বিশ্বাস করেন না। বাট আমি চার্টের মানুষ, আমি চার্ট নিয়েই থাকি এবং সাইকোলজিটা মেইনটেইন করার চেষ্টা করি। দেখেন এইখানে সাইকোলজিও আছে, এই জায়গাটাতে চার্টও আছে। তো ২ টা মিলে যখন আপনি কম্বিনেশন করবেন, আপনার এনালাইসিস একদম কাছাকাছি যাবে। হ্যাঁ, কোনো এনালাইসিসই পারফেক্ট হয় না। মানে পারফেক্ট বলতে কি 100% হয় না। বাট কাছাকাছি যদি আপনি 70% 80% এর মতো কাছাকাছি নিয়ে যাইতে পারেন, তাহলে আপনার জন্য এই বাজার খুব ভালো একটা জায়গা। তো চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি। এই যে দেখেন এইখানে আমি একটা পিবি লিখে রাখছি। পিবি মানে হচ্ছে এক ধরনের অর্ডার ব্লক। এই অর্ডার ব্লক কি জিনিস এই বিষয়াদি নিয়ে আলোচনা করছি না। এগুলা ইন ডেপথ এ এনালাইসিস এর বিষয়। তো চলেন এই জায়গাটাতে একটা অর্ডার ব্লক ছিল। একদম পিওরে এই যে এখানে যে আগেরবার যে হাই করছিল এই হাই টপের কাছাকাছি একটা পিবি ছিল। মানে অর্ডার ব্লক ছিল। এই অর্ডার ব্লকে ট্যাপ করে দেখেন কত বড় ভলিউম হইছে এবং এইখানে একটা রেড ক্যান্ডেল আসছে। যদিও এটা নিউট্রাল ক্যান্ডেল বা ডোজি ক্যান্ডেল বলে তারপরেও এটা বিয়ারিশ ক্যান্ডেল। এরপর থেকে বাজার কিন্তু ডাউন ট্রেন্ডে। কেন হয়েছে? প্রথমত এই জায়গাটাতে একটা পিবি ছিল। পিন ব্লক বা অর্ডার ব্লক যেটাই বলি না কেন সেইটা ছিল। সাথে অনেক ভলিউম নিচ্ছিল। ওই যে নির্বাচনের পরের দিন মানে গত রবিবারে এই জায়গাটাতে হুট করে ভলিউম বেড়ে গেছে। কি কারণে? সেখানে সাইকোলজি কি ছিল যে নির্বাচিত সরকার আসছে এখন বাজার ভালো হইতে পারে এবং বাজারে সেটা সিগন্যালও দিয়েছিল। বাট বাজারটা একটা পিকে ছিল, একটা জায়গায় বাধা ছিল। সেই বাধাতে যেয়ে পরের দিন সোমবারে এই জায়গাটাতে একটা বাড়ি খাইছে। এবং আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে যে এই যে উত্থানটা হয়েছে এই জায়গাটাতে কি ধরনের শেয়ারকে কেন্দ্র করে উঠেছে সেইটা আগে বুঝতে হবে। ১ নম্বরে ছিল ব্যাংক, ২ নম্বরে ছিল ইন্স্যুরেন্স। আপনারা অলরেডি এটা জানেন। ব্যাংক এবং ইন্স্যুরেন্স দিয়ে যদি বাজার এতটুকু উত্থান হয়, ওই ২ টা সেক্টর যদি কারেকশন এ যায়, তাহলে বাজারও তো কারেকশন এ আসবে। সিম্পল হিসাব। দেখেন এই জায়গাটাতে এই যে এই দিন যেই দিন এই এত বড় ভলিউম হইছে, এই পুরা ভলিউমটা মেক্সিমাম ভলিউমে হয়েছিল হচ্ছে ব্যাংক সেক্টরের। তো চলেন ব্যাংক সেক্টরটা একটু দেখে আসি। এই যে দেখেন এই যে এই দিন, এই যে ১৬ই ফেব্রুয়ারি এই ১৬ই ফেব্রুয়ারি ব্যাংকের বড় ভলিউম হয়েছিল। মানে সর্বোচ্চ ভলিউম এইখানে হয়েছিল। এরপরে ব্যাংক যখন স্লো হচ্ছে, তখন ইনডেক্সও স্লো হচ্ছে। ইনডেক্স স্লো হবেই। কারণ কি? কারণ ব্যাংক এবং ইন্স্যুরেন্স কেন্দ্রিক হচ্ছে ইনডেক্স পজিটিভ হয়েছিল। এটা মাথায় রাখতে হবে। অন্যান্য সেক্টরের স্টকগুলা বাড়ছে, নগণ্যতম বাড়ছে। বেশি বাড়ে নাই কিন্তু। ইনডেক্সের যে উত্থানটা হয়েছে যে এই পর্যন্ত, সেটা তো হয়েছিল ব্যাংক এবং ইন্স্যুরেন্স দিয়ে। তাহলে ব্যাংক এবং ইন্স্যুরেন্স যদি কারেকশন এ যায়, তাহলে ইনডেক্সও কারেকশন এ যাবে। ব্যাংকের এই দিন, এই যে ব্যাংকের যেই দিন এই যে ১৬ই ফেব্রুয়ারি যেই দিন এত বড় ভলিউম নিয়ে এবং বিয়ারিশ একটা রেড ক্যান্ডেল দিয়েছে, সেই দিন আমি আপনাদেরকে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম ব্যাংক সেক্টর নিয়ে। এই যে দেখেন, একটু খেয়াল করে দেখেন এই যে এই দিন। এই যে দেখেন রেড ক্যান্ডেল। পিবি, আকায়া এবং ইলিয়ট ওয়েব আকায়া-টাকায়া এই সেক্টর নিয়ে আপডেট দিয়েছিলাম এবং এখানে ভলিউমও দেখাইছিলাম যে এই আগের সুইং এ যে ভলিউমটা হয়েছিল, এই ভলিউমের পরে মানে এইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এইখানে আগেরবার সেম সিচুয়েশন এ আল্টা ভলিউম নিয়ে তারপরে ব্যাংক কারেকশন এ গেছে। ইভেন সেম ওয়েতে এইখানেও আল্টা ভলিউম করছে। এটাই বোঝানোর চেষ্টা করেছিলাম। এরপর থেকে দেখেন ব্যাংক সেক্টর কি কারেকশন মোডে। এই যে এখন ব্যাংক স্লো হয়ে গেছে। এর আগে পরে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন ইনডেক্স যেই দিন ২০০ পয়েন্ট বাড়লো, এই যে লাস্ট হচ্ছে
রবিবারে, এই রবিবারে আমি এই একটা পোস্ট করেছিলাম। আমি তো প্রতিদিন ভিডিও আপনাদেরকে দিতে পারি না ওইভাবে করে যে ভিডিওতে এসে বলবো, বাট বিভিন্ন টাইপের লেখার মাধ্যমে আপনাদেরকে একটু অবগত করার চেষ্টা করি। এবং সেইখানে স্পষ্টভাবে লেখা ছিল, দেখেন কি ছিল? তবে একটা জায়গায় খটকা লাগছে আমার। সেটা হচ্ছে গত ৫ আগস্টের পর বাজার কি হয়েছিল সেটা আমাদের কারো অজানা নয়। সেটা পুনরাবৃত্তি হয় কিনা সেই দিকে খেয়াল করতে হবে। শালার মামুদের দিয়ে বিশ্বাস নাই। দেখেন আমি কিন্তু স্মার্ট মানির নিয়ে রেগুলার কথাবার্তা বলি এবং তাদেরকে যে বিশ্বাস করব না সেই বিষয়টাও অবগত করছি যে শালার মামুদের দিয়ে বিশ্বাস নাই, ওরা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারে। যদি আপনি দক্ষ অ্যানালিস্ট হন তাহলে সেটা অবশ্যই ধরতে পারবেন। আর যদি অন্ধের মতো ট্রেড করেন তাহলে ধরা খাওয়ার চান্স আছে। এই যে দেখেন ইন্ডেক্সের কি হয়েছে, এই জায়গাগুলাতে কিন্তু ধরা। এই জায়গাটাতে স্পষ্টভাবে বলা ছিল যে আসলে কি হইতে পারে এবং ৫ই আগস্টের কথা বলা হয়েছিল। যেহেতু ওই ধরনের একটা পথ পরিবর্তন হয়েছে, মানে দেশের সরকার পরিবর্তন হয়েছে, ওই রকম সিচুয়েশন হয় কিনা সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং সেই সিগন্যালটা কিন্তু পরের দিনই, যে সোমবারে পরের দিন দিয়েছিল এবং ব্যাংক সেক্টর নিয়ে আমি সেটা এই জায়গাটাতে আপডেট দিয়েছিলাম আপনাদেরকে। যাই হোক, এখন আমাদের কি করণীয়, ইন্ডেক্স কি অবস্থায় আছে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করতে হবে। কারণ কি, কারণ ভলিউম অনেকটাই কমে গেছে আজকে, যদিও ট্রেড টাইমটা একটু কমে গেছে যে কারণে ভলিউমটা একটু কম হবে, এটাই স্বাভাবিক। বাট নর্মালি ভলিউমটা অনেকটাই কমে গেছে। তাহলে এখন আমাদের কি করণীয় বা কি সিগন্যাল আসতে পারে সেটাই তো আপনাদের কোশ্চেন। তবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কি কারণে বাজারের ইন্ডেক্স পড়লো। ইন্ডেক্স শুধুমাত্র পড়ছে হচ্ছে ব্যাংক সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টর কারেকশনে যাওয়ার জন্য এই ইন্ডেক্সটা পড়েছে। অন্যান্য সেক্টর হ্যাঁ টুকটাক উঠেছে, সেইগুলো হয়তো বা টুকটাক কেউ প্রফিট নিয়েছে, আমরাও ওইভাবে নিয়েছি। অন্যান্য সেক্টর যেগুলোর মধ্যে ট্রেড করতেছিলাম সেগুলোর থেকে টুকটাক প্রফিট নিয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করবো সামনে। বাট এইটা হচ্ছে মেজর কারণ। এখন ২ নাম্বার প্রশ্ন আপনাদের কি ছিল, যে বাজার কোথা হতে ঘুরবে। তো চলেন এটা নিয়ে একটু আলোচনা করি। যেহেতু আপনাদেরকে একটু বুঝাইলাম যে ইন্ডেক্স কি কারণে পড়ছে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকবে, ভাই যেটা হয়ে গেছে হয়ে গেছে, আপনি যে ধরনের মেসেজ দিয়েছেন আপনি একটু ঢেকে ঢুকে মেসেজ দেন। আসলে আমি একটু ঢেকে ঢুকে মেসেজ দেই, এর কারণ আছে। কারণ হচ্ছে ভাই গতবার এই যে এই সব জায়গা থেকে আমি মেসেজ দিয়েছিলাম, এরপরে অনেক মানুষই আমাকে পাবলিকলি এসে আমাকে বলছে আপনি প্যানিক ছড়ান। যে কারণে আমি একটু ওইভাবে করে আভাস দেওয়ার চেষ্টা করি এবং সেটা আপনাদেরকে দেখাইও দিলাম যে আভাসটা কোথায় ছিল, কি ছিল। আসলে ভাই নিজের খেয়ে বোনের মোষ তাড়াইতে গেলে অনেক সময় চামড়া মোটা করতে হয়। তো চামড়া কত মোটা করা যায়? অনেকের বকা শুনতে হয়, অনেকের গালি শুনতে হয় যে আপনি প্যানিক বাস, আপনি প্যানিক ছড়াচ্ছেন, ইন্ডেক্স আগের মতো উঠতেছে। তো আপনি এই মুহূর্তে সেরকম নেগেটিভ কথাবার্তা বলতেছেন। আপনাদের কারণে বাজার আগাইতে পারে না। এই টাইপের কথাবার্তা শুনতে হয় ভাই। আসলে এইগুলা তো বলি আপনাদের ভালোর জন্য। তারপরেও আমি রাগ ক্ষোভ সব বাদ দিয়ে আপনাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করি এবং চার্টের মধ্যে কিন্তু যে ব্যাংক সেক্টর নিয়ে যে চার্টটা দেখাইলাম, ওই চার্টের মধ্যে কিন্তু আপনাদেরকে ইন ডেপথ বোঝানোর চেষ্টা করেছি। হ্যাঁ, এইখানে অনেকেই জেনারেল পাবলিক আছে যারা চার্ট বুঝেন না, তারা হয়তোবা মেসেজটা বুঝেন নাই। যারা চার্ট বুঝে তারা ঠিকই মেসেজটা বুঝে গেছে। এখন ভাই আপনি যদি চার্ট না বুঝেন তাইলে তো আমার কিছু করার নাই। এজন্য বারবার করে বলি আপনারা একটু টেকনিক্যালি সাউন্ড হন। টেকনিক্যাল বিষয়টা অনেকেই বিশ্বাস করে না। হ্যাঁ, এখন যদি আপনার টেকনিক্যাল এনালাইসিস হয় বিভিন্ন ইন্ডিকেটর বেস, তাহলে ভাই আপনার ওইখানে টেকনিক্যালের আপনার টিও হয় না। সত্যি কথা। অনেকে আরএসআই, বলিঞ্জার ব্যান্ড, তারপর আরো অনেক কিছু চার্ট প্যাটার্ন হাবিজাবি অনেক কিছুই দেখে। ভাই টেকনিক্যাল অ্যানালাইসিস এরও অনেক কোর জিনিসপত্র আছে। সেগুলো একটু শিখতে হবে। এনিওয়ে, যাই হোক চলেন আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি যে এখন বাজার কোথা হতে ঘুরবে। তাই তো? এই যে দেখেন ভলিউম অনেকটাই বেড়ে গিয়েছিল এবং আজকে ভলিউমটা অনেকটাই কম হয়ে গেছে। এই যে আগের মতো ভলিউম কিন্তু কমে আসছে। সো বাজারের কারেকশন লেভেল প্রায় শেষের দিকে। আমি বলব প্রায় শেষের দিকে। কেন বলতেছি? চলেন একটু আমরা প্রিভিয়াস হিস্ট্রিটা একটু ঘেঁটে আসি। যে এইখানে দেখেন, এই জায়গাটাতে যদি ভলিউম দেখেন, এইখানে ভলিউম কিন্তু যে আজকে যে ভলিউমটা হইছে, এইরকম ভলিউম হইছে। হ্যাঁ, বাজারের এই জায়গাটাতে আসার পরে বাজারের যে পতনটা ছিল, এটা কিন্তু একটু থেমে গিয়েছিল। এই যে দেখেন, এই যে এই ভলিউমে আসার পরে, তারপরে এই যে আস্তে, আস্তে করে কিন্তু একটু উঠছে। সো এই জায়গাটাতেও সেম ঐরকম কিছু হইতে পারে। সেম বলব না, কিন্তু ঐরকম কিছু হইতে পারে। মানে 100% ই আগের যে বিষয়গুলো আছে সেগুলো যে 100% ই মিলবে এমন না। এদিক সেদিক হইতে পারে। যে এর আগে পরে আমি কি বলছিলাম যে এখানকার চার্ট দেখে, এখানকার চার্ট দেখে যে বাজার উপরের দিকে যাবে, সেটাই কিন্তু ঘুরছে। বাট একটু পরিমাণ বেশি কারেকশন দিয়ে তারপরে উঠছে। একবারে হুবহু সেটাই হবে এটা না। তবে এই জায়গাটাতে আপনারা একটু দেখার চেষ্টা করুন, প্রিভিয়াস হিস্ট্রিতে যখন বাজার পড়তেছিল তখন এই জায়গাটাতে আসার পরে ভলিউম অনেক কমে গিয়েছিল এবং এই জায়গাটাতে যে এই ২ দিনকার ভলিউম কিন্তু অনেক বেশি ছিল। দেখেন, একটু খেয়াল করে দেখেন এবং এই জায়গাটাতে দেখেন এই যে ২ দিনের জায়গায় ৩ দিন হইছে। ৩ দিনের ভলিউমটা অনেক বেশি এবং লাস্ট দিন একটু ভলিউম আরেকটু বেশি ছিল এবং আজকে ভলিউমটা একেবারেই কমে গেছে। তার মানে আস্তে, আস্তে করে বাজারের সেল প্রেশারটা কমে আসতেছে।
এই জায়গাটাতে মানে পিওরলি এই জায়গাটাতে ব্যাংকের প্রফিট টেকিং হয়েছে, মানে 16 ফেব্রুয়ারি দিন ব্যাংকের প্রফিট টেকিং হয়েছে। এখন ওই টাকাটা বাজারে আবার ইনভেস্ট হয় কিনা সেইটা দেখার বিষয় আছে। তবে আমি দুইটা জায়গা আমি আঁকায় রাখছি, সেই জায়গাটাতে ইন্ডেক্স ঘুরলেও ঘুরতে পারে। তবে ভাই আমি এখনো শিওর দিচ্ছি না, কারণ ইন্ডেক্সের পতন এখনো থামে নাই। কত দূর পর্যন্ত থামতে পারে সেইটা একটু বাজারকে অবজারভেশনে রেখে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। তারপরেও আমি আপনাদেরকে দুইটা, আপনারা এইটা একদম ডেডিকেটেড ভাবে ধরেই নিয়েন না যে এই জায়গা থেকেই ঘুরবে, বাট আমি একটা পসিবিলিটির জায়গা একটু দেখাই দিচ্ছি। এই যে এইখানে দেখেন 5434 ফার্স্ট স্টেপে যদি না থামে এইখানে, তাহলে এই জায়গাটা থেকে একটু পুল ব্যাক দিতে পারে। একটানা তো কখনো কারেকশন হয় না, বা একটানা কখনো বাড়েও না, এটা আপনারা জানেন। যে এই জায়গাগুলোতে দেখেন যে একটানা যখন উঠছে তখন কিন্তু একটু একটু করে রিটেস্ট দিয়ে দিয়ে উঠছে। সো এই যে এই জায়গাগুলোতে উঠছে একটু রিটেস্ট দিয়ে উঠছে, যে এইখানে একটু রিটেস্টটা একটু বড় হচ্ছে, এই জায়গাতে এই রিটেস্টটা যেরকম একটু বড় হয়েছিল এই জায়গাটাতেও সেরকম একটু বড় হইতে পারে। বাট আমরা এই জায়গাগুলোতে করি ভুল। কি করি? যে আমরা সুইং ট্রেডিংটা বুঝি না, যে কোথায় গেলে আমরা মোটামুটি একটা পোর্শন ফাঁকা করে দিয়ে, মানে 70% বা 50% বা 60% পোর্টফোলিও ফাঁকা করে দিয়ে আবার নিচে কেনার সুযোগ নেই। আমরা এই কাজটা করি না। যাই হোক, এখন দেখেন এই যে এই জায়গাটাতে 5434 এই একটা, আর দ্বিতীয়টা হচ্ছে 5287, এই দুইটা জোন এইখান থেকেও ঘুরতে পারে। আবার যদি এইখান থেকে না টেকে, তাহলে এই জায়গা থেকেও একটা পুলব্যাক আমরা পেতে পারি। তবে এইটা একদম হুবহু এই জায়গা থেকেই হবে এমন না, এর আশপাশ থেকেও হলেও হইতে পারে, কারণ ভলিউমটা অনেকটা কমে গেছে। ভলিউম কমার পরে আগের বার দেখেন এই জায়গাটাতে কয়েকটা দিন ঘুরপাক খাচ্ছে, তার মানে আগামী সপ্তাহে হয়তো বা এইরকম কয়েকটা ঘুরপাক খেতে পারে, অথবা এটাকে টাচ করে তারপরে উঠতে পারে। তবে আপনাকে মাথায় রাখতে হবে যে সেক্টরটা অলরেডি বের হয়ে আবার রিটেস্টমেন্ট দিতে আসতেছে। যদি রিটেস্টমেন্ট দেয়, যেমন ব্যাংক বা ইন্স্যুরেন্সের কথা আমি স্পেসিফিকভাবে বলছি, সেইগুলোর যদি একটু সুযোগ পান, তাহলে আপনারা ওই জায়গাটাতে রি-এন্ট্রি দিয়ে রিকভারি করার চেষ্টা করবেন। বাট বড় আশা করা যাবে না। আমি হয়তো বা আপনাদেরকে কথাটা বুঝাইতে পারছি। মানে আপনি ধরেন একটা স্টক কিনে ফেঁসে আছেন, উপরেই কিনছেন, ধরেন ব্যাংকের এইখানে ব্যাংকের মুভমেন্ট দেখে এইখানে কিনে ফেঁসে আছেন। তো এখন তো আপনি লসে আছেন, 5% হোক 10% হোক লসে আছেন। বাট যখনই রিটেস্টমেন্ট দিতে যাবে, ওই জায়গাটাতে আরো কিছু স্টক কিনে তারপরে দেন আগের টপ পর্যন্ত বা যতটুকু পাওয়া যায় ওইখানে বের হয়ে যেতে হবে। বিষয়টা এইরকম। যদি বের না হন, তারপরেও যদি আপনি টেকনিক্যালি সাউন্ড হন, তখন আপনি ক্যান্ডেল দেখে দেখে আগাবেন। বাট ইন্ডেক্স নিয়ে এই মুহূর্তে আমার অবজারভেশন হচ্ছে এই দুইটা পয়েন্ট। যদিও ভলিউম কমে গেছে, যেহেতু ভলিউম কমে গেছে সেহেতু বিগ পেইড আবার ক্যাপিটালের শেয়ারের দিকে নজর না দিয়ে ছোট ছোট শেয়ারের দিকে নজর দেওয়া উচিত। তবে হ্যাঁ, আমি এই মুহূর্তে বলবো, যেহেতু বাজার টানা কারেকশন হচ্ছে বা রিটেস্টমেন্ট দিচ্ছে, এই মুহূর্তে নতুন করে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকেন, যতক্ষণ না পর্যন্ত একটা রিভার্সাল ক্যান্ডেল না আসে। যে এইরকম এই টাইপের কোনো রিভার্সাল ক্যান্ডেল যদি না আসে, তাহলে আপনারা একটু অবজারভেশনে রাখেন। এই হচ্ছে মোদ্দা কথা, যে বাজার কোথা হতে ঘুরবে। আপনাদেরকে দুইটা পয়েন্ট আমি দেখাই দিলাম, এই দুইটা পয়েন্টে এসে ঘুরে কিনা সেই জায়গাটাতে একটু নজর রাখেন। তবে ওইখানে আসলেই হুমড়ি খেয়ে কেনা যাবে না বা নতুন করে এন্ট্রি নেওয়া যাবে না। সেইখানে রিভার্সাল ক্যান্ডেল দেখতে হবে এবং ভলিউমটা কি ধরনের আসতেছে সেটা নিয়ে আপনাদেরকে অবগত হইতে হবে। যদি আপনারা না পারেন, তাহলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউবের চ্যানেলের কমিউনিটি পোস্টগুলো একটু ফলো করবেন, সেখানে একটু হিন্টস আমি দেই। আপনারা চাইলে সেই জায়গাগুলোতে দেখে নিজেদের মতো করে একটা করে সিদ্ধান্ত নিতে পারবেন। ৩ নম্বর প্রশ্ন কি ছিল? এখন আমাদের করণীয় কি? তো চলেন আমাদের করণীয় নিয়ে আমি একটু আলাপ আলোচনা করি। দেখেন, এই যে ব্যাংক সেক্টর যখন কমে, এই যে ব্যাংকেরও দেখেন এই যে এখানে ভলিউম কমে গেছে, যে একেবারেই ভলিউম কমে গেছে। এই ব্যাংকেরও একটা রিভার্সাল হইলেও হইতে পারে, যেহেতু এখনো নতুন করে ডাউন ট্রেন্ড হয় নাই, মানে আগের সুইং লোর চাইতে নিচে আসে নাই, সেহেতু ব্যাংক আবারও নতুন করে শুরু করতে পারে। এই একটা বিষয়। দ্বিতীয়ত আবার ইন্স্যুরেন্স সেক্টরে যদি চলেন যাই আমরা একটু দেখি, ইন্স্যুরেন্সেরও একই অবস্থা। এইখানে একটা পিক আপ দিয়েছিল, মানে এটা কাউন্টার মুভ বলে। এই জায়গাটাতে আমরা আবার নতুন করে একটা দুইটা গ্রিন ক্যান্ডেল দেখতে পারি, কারণ এইখানেও একটা আইডিএম এর বিষয় থাকে, সেই আইডিএম হইতে পারে। তো ওই জায়গাগুলোতে আমাদের একটু সুযোগ নিতে হবে। এখন ব্যাংক সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টরে যারা আটকে আছেন, তারা এই কাউন্টার মুভগুলো দেখার চেষ্টা করেন এবং সেগুলো অবজারভেশনে রাখেন। আশপাশে গেলে বা নিচে আসলে আপনি একটু অ্যাভারেজ করার চেষ্টা করেন। যদি অ্যাভারেজ করার অপশন না থাকে, তাহলে একটু হোল্ড করেন, যেহেতু অলরেডি আপনি সেল করেন নাই। এখন সেল করলে আপনাদের লস হয়ে যাবে। সো একটু অবজারভেশনে রাখেন, দুই একটা গ্রিন ক্যান্ডেল পান কিনা, পেলে ওইখান থেকে সুইচ করে যে স্টকগুলো নিচের দিকে আছে
আমি সবসময় আপনাদেরকে বলি যে স্টকগুলো পিকে আছে সেগুলোর দিকে নজর দেওয়ার দরকার নাই, যে স্টকগুলো নিচের দিকে আছে সেইগুলোর দিকে আপনারা নজর দেন। যেমন সিপাল আছে, তারপরে হচ্ছে খান ব্রাদার্সের মতো শেয়ার, এই দুইটাই যে নিতে হবে আমি সেটা বলছি না। এই টাইপের অনেক শেয়ার আছে যেগুলো হচ্ছে অ্যাকুমুলেশন প্রসেসে আছে এবং নিচের দিকে, সেই স্টকগুলোর দিকে আপনারা ফোকাস করেন। ইভেন ওই স্টকগুলো যদি আপনারা ইন দ্য মিন টাইমে কিনেও থাকেন তাহলেও আপনাদের কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আপনার ওইখান থেকে 4% 2% একটু নেগেটিভ হইতে পারে মার্কেটের কারণে, বাট ঘুরে ফিরে কিন্তু সেই স্টকগুলা, যেহেতু ওই স্টকগুলা ইন দ্য মিন টাইমে বাড়ে নাই, ওই স্টকগুলাই কিন্তু পরবর্তীতে প্রফিট দিবে। আর যারা এই টাইপের ইন্স্যুরেন্স এবং ব্যাংকের মতো বা আরো কয়েকটি স্টক আছে এই টাইপের স্টকে আটকে গেছেন অলরেডি উপরে কিনে, তারা ভাই বের হওয়ার চেষ্টা করেন। ব্যাংক বাড়বে না আমি সেটাও বলছি না, ইন্স্যুরেন্স বাড়বে না আমি সেটাও বলছি না, আমি প্যানিকও ছড়াচ্ছি না, বাট কাউন্টার মুভ পাবেন কিন্তু। এবং ইন্স্যুরেন্সের এই যে যখন এইটা হয়, এই যে এই দিনই কিন্তু আমি বলেছিলাম যে এইখান থেকে আমরা দুই একটা গ্রিন ক্যান্ডেল দেখবো। হ্যাঁ, তো এই যে দেখেন দুই একটা গ্রিন ক্যান্ডেল, কিন্তু দুই একটা না, বেশ ভালো এক গ্রিন ক্যান্ডেল দিচ্ছে। এইখানে আমরা মেঘনা ইন্স্যুরেন্স হচ্ছে 28 টাকা 50 পয়সা করে নিয়ে 33 সাড়ে 33 টাকা করে বিক্রি করে দিয়ে বের হয়েছি, সেটা কিন্তু আপনাদের অবগত করেছি। বাট আমরা জানিই না যে আসলে অ্যাকচুয়াল সেল পয়েন্টটা কোথায়, কোন জায়গাটাতে কি হইতে পারে। হ্যাঁ, যারা এই মুভে দেখেও অলরেডি ইন্স্যুরেন্স কিনে ফেলেছেন, যে আমরাও একটা ভুল করেছিলাম আইসিআইসিএল নিয়ে, তো সেটা নিয়ে আমি অবগত করেছি এবং আপনাদের সাথে শেয়ারও করেছি যে ওইটার এখন কি ধরনের আমাদের প্ল্যানিং হওয়া উচিত। আসলে সব জিনিসই যে 100% ঠিক হবে এমন না, আমাদেরও ভুল হয়। ভুল বলবো কি, অনেক সময় আমরাও টাইপের শিকার হই, এটা অকপটে স্বীকার করছি। কিন্তু আপনি যত দ্রুত পারেন সেই ভুলগুলো শুধরানোর চেষ্টা করেন। এটাই হচ্ছে আমার পরামর্শ আপনাদের কাছে। আপনারা ভুল জায়গায় এন্ট্রি নিচ্ছেন। আপনি যখনই বুঝতেছেন যে আপনি ভুল জায়গায় এন্ট্রি নিয়ে ফেলেছেন, সাথে, সাথে সেই জায়গাটা কারেকশন করার চেষ্টা করেন। সেই ভুলটা সাথে, সাথে শুধরে নেওয়ার চেষ্টা করেন। দেখবেন আপনি ভালো থাকবেন। সো ব্যাংক এবং ইন্স্যুরেন্স নিয়ে আপনাদের জন্য এই পরামর্শ, যতটুকু পারেন যেভাবে পারেন আপনারা ২-৪ টা যদি গ্রিন ক্যান্ডেল আসে, ওই যে কাউন্টার মুভটা হবে ওই কাউন্টার মুভের মধ্যে আপনারা চাইলে সেল করে বের হয়ে নিচের দিকে যে স্টকগুলো আছে সেইগুলোর দিকে নজর দেন। এই হচ্ছে আপনাদের জন্য পরামর্শ। এরপরে আমি আপনাদেরকে একটা জিনিস একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন, এই যে আজকে একটা পোস্ট আমি করেছি ৩ ঘন্টা আগে। এইখানে আইসিআইসিএল নিয়ে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে আলোচনা করছি। দ্বিতীয়ত এই যে দেখেন গত সোমবার থেকে আমরা প্রফিটটা নিয়ে চলে গেছি। তার মানে কি, রবিবার ২০০ পয়েন্ট বাড়ছে, সোমবারে ওই যে ওই টাইপের একটা ক্যান্ডেল আসছে, ব্যাংক একটু স্লো হইছে। এ দেখেই কিন্তু এই যে দেখেন মেঘনা ইন্স্যুরেন্স, তারপরে রূপালী লাইফ, টিলিল, তারপরে যে মিরাক্তার, ডেল্টা, সিনো বাংলা, সোনালী পেপার, রূপালী লাইফ, আবার ওই যে ফুল মেঘনা ইন্স্যুরেন্সের ফুল, তারপরে ওই যে গতকালকে লাস্ট দিন পর্যন্ত গতকালকে যে আইটি একটা মুভমেন্ট ছিল, ওই মুভমেন্ট দেখেও আইটি 50% আমরা ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আইটি বাড়বে না তা না, কিন্তু আইটি একবারে শেষ হয়ে গেছে, যে একবারে শেষ এটা আর বাড়বে না এমন নয়, আইটি তেমন একটা বাড়ে নেই। কিন্তু বাট এখানে অপরচুনিটি আমি পেয়েছি। আমার 10% 5% যাই প্রফিট থাকুক না কেন, আমি নিয়েছি এখানে 50%, আবার ওই 50% আবার নিচে কেনার সুযোগ পাবো। তো এটাকে বলে সুইং ট্রেডিং। ওই সুইং ট্রেডিং করাটার চেষ্টা করছি। হ্যাঁ, এটা স্টক ভেদে ফুল প্রফিট নিবো না হাফ প্রফিট নিবো, সেইটা হচ্ছে স্টক ভেদে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। দেখেন, গত সোমবার থেকে লাস্ট দিন মানে গতকাল পর্যন্ত আমরা প্রফিট টেক করছি। যেহেতু গতকালকে হচ্ছে আইটির মুভমেন্টটা ছিল, ওইটা ধরার জন্য গতকাল পর্যন্ত আমরা ওয়েট করেছি। বাট আজকে দেখেন 53 পয়েন্ট নাই। এবং এই যে এইখানে আমি আমার গ্রুপ মেম্বারদেরকে বলে দিয়েছিলাম যে ক্যাশ যাদের আছে তারা হোল্ড করেন, ক্যাশ রাখেন। আমরা ক্যাশ রাখার চেষ্টা করতেছিলাম এবং আজকে মাইরের সময় আমরাও একটা স্টক অলরেডি কিনেছি। আসলে স্টক সবসময় কিনতে হয়, যখন মাইর হয় তখনই কিনতে হয়। মানে নিয়ম হচ্ছে এইটা, যখন কারেকশন হয় তখনই স্টক সংগ্রহ করতে হয়। আর আমরা কি করি? আমরা করি ভুল, যখন বাড়ে তখন স্টক কেনার চেষ্টা করি। না ভাই, কারেকশনের মধ্যে আপনার পছন্দের স্টক যদি বটম লেভেলে থাকে, আপনি কিনে বসে থাকেন। যেমন আমি আজকে বটম লেভেলেই একটা স্টকে এন্ট্রি দিয়ে বসে আছি। যখনই এইখান থেকে ১-২টা গ্রিন ক্যান্ডেল আসবে দেখবেন যে ওইটাই আগে দৌড়ানো শুরু করছে। আপনাদেরকে যা দেখাইলাম যে কিভাবে আমরা বাই করি, কিভাবে সেল করি। অনেকেই আছে শুধু বাই পয়েন্ট দেখায়, সেল পয়েন্ট করে না। না ভাই, আমি বাই সেল দুইটাই করাই। যদি আপনারা এই টাইপের জিনিসপত্র পেতে চান, এই যে ইন ডেপথে আপনার স্টক নিয়ে আপনি কি করবেন, কোথায় বিক্রি করবেন, কোথায় কিনবেন, কোন স্টকটা হোল্ড করবেন, কোন স্টকটা সেল করবেন, সেই বিষয়াদি নিয়ে ইন ডেপথে আমি আলোচনা করি আমার স্টক সিলেকশন হেল্প গ্রুপে। আপনারা যদি কেউ যুক্ত হইতে চান তাহলে এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপে একটু নক করবেন। আশা করি আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। আসলে ভাই, বাজারে টিকে থাকতে হইলে আপনাকে একটু এক্সপার্ট হইতে হবে। যদি আপনি এক্সপার্ট না হন তাহলে আপনাকে এক্সপার্টের সাথে থাকতে হবে। এটাই হচ্ছে মূল বিষয়। আপনি এক্সপার্টের ওপিনিয়ন নিবেন, এক্সপার্টের পরামর্শ নিবেন। সেটা আমার ক্ষেত্রে নিতে হবে এমন না, যেকোনো এক্সপার্ট যিনিই হন না কেন, তিনি এই বিষয়ে যদি দক্ষ হন তাহলে আপনাকে ভালো একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কোন এক্সপার্টকে পছন্দ করবেন, কাকে পছন্দ করবেন, কাকে পছন্দ করবেন না। এটা আপনার পছন্দ। বাট আপনাদেরকে যে ৩ টা জিনিস আমি বুঝাইলাম, যে বাজারে
এখন আমাদের করণীয় কি, বাজার কোথা হতে ঘুরতে পারে এবং বাজার কেন পড়লো, এই 3টা প্রশ্ন আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। তো বাজার নিয়ে আমি আহামরি তেমন কোনো ভয় পাচ্ছি না। আমি আবারও বলে দিচ্ছি, এই যে এই জায়গাগুলাতে একটু দেখেন, এই জায়গাগুলোর পরে আবার কিন্তু ঘুরছে, আবার দেখেন এইখানে ঘোরার পরে হ্যাঁ উঠবে আবার নামবে, এটাই তো বাজারের বিউটি। এই বিউটির মধ্যে আপনার চতুরতা এইখানে আপনাকে দেখাইতে হবে যে আপনি কি ধরনের চিন্তা করেন এবং আপনি কি ধরনের এক্সপার্ট। এইখানে সেল করে দিয়ে বেরোলে আবার নিচের দিকে আসলে আবার কেনার সুযোগ পেলে তাহলে আপনার প্রফিট মার্জিনটা অনেক বড় হবে। এরকম করে আমরা অনেকগুলো স্টক কিন্তু গত ৩-৪ দিন আমরা সেল করেছি। আপনাদেরকে দেখাইলাম অলরেডি এবং এখন ক্যাশ হোল্ড করতেছি, আস্তে, আস্তে করে আবার নিচের দিকে আসবে, তখন আবার নতুন করে কালেকশন করা শুরু করব। বাট আপনি যদি এই সব জায়গায় যেয়ে আটকে থাকেন তাহলে ভাই বিপদ আছে। কারণ আপনাকে তখন আবার নতুন করে মুভ হবে, তখন আপনাকে বের হইতে হবে। তাইলে ভাই বের হয়ে লাভ হইলো কি? আপনি কেনা দামের আশপাশে গেলেন, তখন বিক্রি করে দিলেন। বাট এই যে কারেকশন হইলে আপনি তো এনজয় করতে পারেন না। এই যে আমাদের হাতে এখন ক্যাশ আছে, এখন আমরা চাচ্ছি যে বাজারে আরেকটু কারেকশন হোক। সত্যি কথা ভাই আমি বললাম যে আমরা চাচ্ছি যে আরেকটু কারেকশন হোক, আরেকটু নিচে কিনবো কিভাবে? এখন বললে আপনারা তো মারবেন যে ভাই আপনি এটা চান যে আরেকটু কারেকশন হোক। আসলে ভাই যাদের হাতে ক্যাশ আছে তারা কিন্তু এই চিন্তাই করতেছে। একদম টু বি অনেস্ট এই কথাই বললাম। এই যে আমি যে এই ২ টা পয়েন্ট দেখাইছি, এই ২ টা পয়েন্টের আরো নিচে আসুক। আমরা আরো বেশি করে কেনার মানে কমে কেনার সুযোগ নেওয়ার চেষ্টা করব। বাট আমি এটা চাই না, মানে আমি চাই না, মানে আপনাদের স্বার্থের জন্য আমি এটা চাই না যে আপনারা যেহেতু এইখানে অনেকেই ব্যাংক এবং ইন্সুরেন্স কিনে আটকে আছেন, তো আমি চাই যে আপনারা ওইখান থেকে বের হন। তবে মেসেজ ওইটাই, ওইগুলার সুযোগ পেলে একটু সেল করে দিয়ে যেগুলো নিচের দিকে শেয়ারগুলো আছে সেইগুলোর দিকে একটু নজর দেন। বারবার করে একই ভুল করেন না ভাই। আমি বারবার করে একই জিনিস আপনাদেরকে মেসেজ দেই। বারবার একই কথা বলতেও আমার বিরক্ত লাগে। বাট তারপরেও অনেকেই প্রশ্ন করে, "ভাই কি করণীয়?" এই যে করণীয় কি জিনিস সেটা আপনাদেরকে বুঝাই দিলাম। এই হচ্ছে মার্কেটের ওভারঅল থিংক। এখন কোনো স্টকের ওয়াচ লিস্ট আমি দিচ্ছি না। সেটা সময় হলেই আপনারা পাবেন। আমার Facebook পেজ এবং YouTube এর কমিউনিটি পোস্টটা একটু ফলো রাখবেন। সেখানে বিভিন্ন স্টকের হিংস দেয়া থাকে, চার্ট দেয়া থাকে, সেগুলো একটু দেখেন। ওইগুলা থেকে পেয়ে যাবেন। এবং জরুরি হইলে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই বার্তাটা দেয়ার চেষ্টা করব। তো ভিডিও আজকের মতো এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।